আবারও আপনাদেরকে দেখাবো থানার বাইরের ছবিটা। দুপুর 2টোর খবর দিনভর নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। থানার বাইরে বিক্ষোভের মুখে নির্মল সঞ্জীব। দেখুন একবার নির্মল ঘোষকে দেখে জুতোর মালা আর তাকে দেখে ডিম ছোড়া হলো। হেলমেট পরেও রেহাই পেলেন না কিন্তু প্রাক্তন তৃণমূল বিধায়ক। থানার বাইরে সঞ্জীব মুখোপাধ্যায়কে এভাবেই ডিম ছোড়া হলো। অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগে তাকে গতকালই গ্রেপ্তার করা হয়, আর তারপর আজ থানা থেকে বেরোনোর সময় তাকে দেখে জুতোর মালা, তাকে দেখে ডিম ছোড়া হয়। শুধু নির্মল ঘোষ নয়, নির্মল ঘোষের সঙ্গে প্রাক্তন সিপিআইএম বিধায়ক, মাফ করবেন, প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তাকেও ডিম ছোড়া হয়। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, যে ছবি আপনারা দেখছেন। থানার বাইরে ব্যাপক উত্তেজনা। থানার বাইরে বিক্ষোভের মুখে নির্মল সঞ্জীব। নির্মল ঘোষকে জুতোর মালা, ডিম। সঞ্জীব মুখোপাধ্যায়কে দেখেও তাকে তাক করে ডিম ছোড়া হলো। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, দেখা একেবারে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে তখন খড়দহ থানা থেকে ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। ঠিক থানা থেকে বেরোনোর সময় যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, জুতো ছোড়া হয়, জুতোর মালা পরানোর চেষ্টা করা হয়। পুলিশের একেবারে কর্ডন করে নির্মল ঘোষকে সেই প্রিজনভ্যানে নিয়ে আসে। এবং শুধু নির্মল ঘোষ নয়, পাশাপাশি প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখার্জি, যাকেও কিনা এই মামলায় গ্রেফতার করেছে, তাকেও যখন থানা থেকে বের করে প্রিজনভ্যানে তোলা হয়, সেই সময় তাকে লক্ষ্য করেও বিক্ষুব্ধ জনতা যারা ছিলেন তারা ডিম ছোড়ে। এবং প্রচুর পুলিশ বাহিনী তাদেরকে কর্ডন করে নিয়ে আসে এবং ইতিমধ্যে তাদেরকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। পুলিশের তরফ থেকে 14 দিন হেফাজতের আবেদন করা হবে। কারণ তুমি জানো, যেভাবে অভয়ার জুতো তড়িঘড়ি সৎকার করা হয়েছিল দেহ, সেই সৎকারের অভিযোগেই ইতিমধ্যে তদন্ত নেমেছে খড়দহ থানার পুলিশ। এবং নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি ছাড়াও আরো একজনের নাম রয়েছে। তিনি কিনা তৎকালীন পানিহাটি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সোমনাথে। সেই সোমনাথে কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার খোঁজে তল্লাশি অভিযানে চালা হচ্ছে। সেই কারণেই এই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি, এই দুজনকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন। এবং কার নির্দেশে তারা দুটো সৎকার করেছিল, বা সৎকার করার সময় পরিবারের সই না নিয়ে সঞ্জীব মুখার্জি সই করেছিল, কেন করেছিল, একাধিক প্রশ্ন রয়েছে। সেই কারণেই কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদ প্রয়োজন এই দুজনকেই। আজ পুলিশ আবেদন জানাবে 14 দিন হেফাজতের, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই দুজনকেই আদালত কক্ষে পেশ করা হবে। ওকে। অভিযোগ মতোই ভিন রাজ্য থেকে গ্রেফতার এক অভিযুক্তকে অভয়া তদন্তে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল, ভিডিও কথা বলে, যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। তিনজন আইপিএস কে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা, এবং সিবিআইডি কে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। ক্রিমেশন স্ক্যাম আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন, এবং তিনজনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেফতার করুক, অথবা তিনি নিজে সারেন্ডার করুক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই অভয়ার সৎকারের তদন্তে তার নিশানায় 3 জন ছিলেন। এক নির্মল ঘোষ, তারপর আমরা দেখেছিলাম সোমনাথ দে এবং এই সঞ্জীব মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন তারা। তদন্তে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
पहले गवर्नमेंट तो संरक्षण दिया, पुलिस ऑफिसर को संरक्षण दिया। जो आरजीकर का फाइनेंशियल स्कैम था उसका एनओसी मांगा था ईडी सीबीआई ने चार्जशीट देने के लिए संदीप घोष के खिलाफ, इसका खिलाफ एनओसी 1.5 साल रुक के रखा था ममता बनर्जी। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ, জালে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়। অভয়ার দেহ সৎকারে কেন তাড়াহুড়ো? কার নির্দেশে অভয়ার দেহ সৎকারে এই অতি তৎপরতা? নির্মল ঘোষ ও সঞ্জীবকে মুখোমুখি জেরার তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়েছে। গতকালই জালে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়। কিছু বলবেন? অভয়ার মা 8ই জুলাই ঠিক কি বলেছিলেন একবার শোনাই। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। আর অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার কি ফল হয়েছে? তৎকালীন কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণ, ভিজেরা, ফরেন্সিক এভিডেন্স সংগ্রহ করেছিল, এই তদন্তে সেটাই একমাত্র ভরসা। অপরাধের 24 ঘন্টার মধ্যে দেহ দাহ হয়ে যাওয়ায় দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনো সুযোগ ছিল না। আজ জালে নির্মল, আজ জালে সঞ্জীব, কিন্তু সেদিন এরাই তাড়াহুড়ো করে দাহ করে দিয়েছিল অভয়ার দেহ, তাই দ্বিতীয় ময়নাতদন্তের কোনো সুযোগ ছিল না। সঞ্জীব মুখোপাধ্যায় প্রাক্তন কাউন্সিলর, তার সঙ্গে গ্রেফতারির ঠিক আগেই কথা বলেছিলেন এডিটর আউটপুট অনির্বাণ সিনহা। কি বলেছিলেন সেদিন? সঞ্জীব বাবু, এই যে অভয়ের বাবা অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে যে আপনি সই করেন শ্মশানের যে শেষ কাগজপত্র দাহ করবার আগে, যে কাগজপত্রে পরিবারের কারোর সই ছাড়া দাহ করতে দেওয়া হয় না, সেই কাগজে আপনি সই করেন। এটা কি সত্যি? এই অভিযোগ কি সত্যি? সই তো আমার আছে, একদম স্পষ্ট পুরো নাম দিয়ে লিখে করেছি, মানে শর্ট সিগনেচার করেও নিইনি। নিচে আমার ফোন নাম্বার, টেলিফোন নাম্বারটাও দিয়ে রাখা আছে। ঠিক আছে, আমি সঞ্জীব আমি একদম পাশের বাড়ি, ওনাদের সাথে দীর্ঘদিনে 30 বছরের সম্পর্ক। ওনার মেয়ে, আমার মেয়ে একসাথেই বড়, সমবয়সী। ওনারা ডেকেছিলেন, আমি গেছি। আমার তরফ থেকে যে যে কাজগুলো করানো হয়েছিল আমি করেছি। সেগুলোর মধ্যে যদি কোনো ফাউল থাকে বা কোনো রকম কিছু হয়, তদন্তকারী সংস্থাটা দেখে নেবেন, তাতে করে যেটা সেটা আমি নিজের বাবা বা মা যেখানে উপস্থিত রয়েছেন, সেখানে আপনি হঠাৎ সই করতে গেলেন কেন? আপনি এরকম পরোপকার প্রায়ই করে থাকেন। আর আমার অঞ্চলের লোকেরা, পানিহাটির লোকেরা জানেন যে এরকম কোভিডের সময় থেকে, তারও আগে থেকে, তারও পরে এরকম এগুলোতে সই করেছেন তাদের পরিবার ছাড়া। মানে আপনি এর আগে এরকম আরো মরা পুড়িয়েছেন সই করি? হ্যাঁ হ্যাঁ, কারণ কেন করছেন এগুলো? কোভিডের সময় এটা হচ্ছে ঘাট সার্টিফিকেট, আর ওইখানে লেখা দেখুন, লেখা আছে সংবাদদাতা। ওখানে কোথাও লেখা নেই, লেখা থাকে না যে পরিবারের কেউ বা নিকটাত্মীয় কেউ। অভয়ার পরিবার আপনাকে বলেছিল দায়িত্ব নিতে? অবশ্যই, না বললে তো কি করে হয়? বলছেন যে আপনারা দেহটা কার্যত ছিনতাই করেছেন এবং তড়িঘড়ি উড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছেন। আমি মিডিয়াতে এর থেকে বেশি বলতে পারবো না, আমি তদন্ত সংস্থাকেই বলবো। স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের কি ভূমিকা ছিল সেদিনকে, আপনি কি দেখেছেন? আমি বলতে পারবো না। আমার প্রশ্নটা আপনি আমাকে করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি নির্মল ঘোষকে সেদিনকে দেখেননি ওখানে তদারকি করতে, দ্বিতীয়বার ময়না তদন্ত আটকাতে, যেগুলো বলছেন অভয়ার বাবা, সেগুলো কি ঘটেছিল ওখানে আপনার সামনে? আমি ওখানে কয়েক হাজার লোক ছিলেন, দেখেছি। অনেককে চিনি, অনেককে চিনি না। পুলিশে ছিলেন, সবাই ছিলেন। তো দেখবো না কেন? আমি ওনাদের সাথেই ছিলাম, ওনাদের সাথেই এসেছি। আর আমি কিন্তু আলাদা করে নির্মল বাবুর সাথে বা অন্য কারোর সাথে ছিলাম নয়। সেদিন তড়িঘড়ি সৎকারের অভিযোগ উঠেছিল, কতটা তৎপরতা সেদিন ছিল
পানিহাটি শ্মশানের ম্যানেজার ভোলানাথ পাত্র কি বলছেন? ওই তিলোত্তমার মৃতদেহ যখন দাহ করা হয় সেটা কি দুটো বডি মানে ছেড়ে দিয়ে মানে রেখে দাহ করা হয়েছিল? হ্যাঁ, এটা কেন? তো ভিড় ভাট্টা ছিল, তো সেই জন্য ভিআইপি ছিল। ভিআইপি তো একটা আলাদাই ফেসিলিটি পায়। এমএলএ স্যার ছিলেন, কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, দাহ করার যে ফিস, সেই ফিস কি না দেওয়া হয়েছিল? না না, ওটা তো ফ্রি করা হয়েছিল। কে করেছিল ফ্রি? কাউন্সিলর কাউন্সিলরের নাম কি? সোমনাথ দে। উনি তো চেয়ারম্যান। এখন চেয়ারম্যান হয়েছিলেন, তখন কাউন্সিলর ছিলেন। দাহ করার যে কাগজ, হুম। সেখানে নাকি তিলোত্তমার বাবা মার সই ছিল না? না, সে তো সই ছিল না, তো হ্যাঁ, সই ছিল না। সঞ্জীব মুখার্জি সই করেছিল, ওনারা কাগজ নিয়ে এসেছিল। সোমনাথ দে সঞ্জীব মুখার্জিরাই কাগজ এনেছিল, তো মা বাবারা কাগজ এখানে আমার কাছে এখানে পৌঁছায়নি। ওনারা বডির কাছেই ছিলেন, তাই এনারাই কাগজপত্র পেপার ওয়ার্ক করছিলেন, তেনারাই সই সাবত করেছিলেন, আর মা বাবা বডির কাছে ছিলেন। অভয়ার বাবা খড়দা থানায় তিনি অভিযোগ করেছিলেন, আর তার অভিযোগপত্রে ছত্রে ছত্রে ছিল ক্ষোভ আর নানা প্রশ্ন, যে যার উত্তর এখনো অধরা। সেই সময়ই পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং দলের অন্যান্য কর্মীরা আমার বাড়িতে উপস্থিত হন। তারা জোর করে বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য হুমকি দেন। সামাজিক আচার অনুষ্ঠান সম্পন্ন করার আগেই তারা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমাকে বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। শ্মশানে অপেক্ষমান অন্য দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে তারা আমার মেয়ের মৃতদেহকে আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করেন, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী বা অপরাধীদের আড়াল করার লক্ষ্যে প্রমাণ ধ্বংস বা গায়েব করে দেওয়া। তারা জোর করে শ্মশানে প্রবেশ করেন এবং মৃতদেহ দাহ করার আগে আমাদের কোনো ধর্মীয় শেষকৃত্য পালন করতে দেওয়া হয়নি। এভাবেই এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমার ইচ্ছার বিরুদ্ধে পানিহাটি শ্মশানে টিএমসির নেতাদের দ্বারা আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়। অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার ফল কি হয়েছে? তৎকালীন কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণ, ভিসেরা পরীক্ষার যা কিছু ফরেন্সিক এভিডেন্স যা কিছু সংগ্রহ করেছিল, সেই তদন্তে এটাই তো ভরসা ছিল। অপরাধের 24 ঘন্টার মধ্যে দেহ দাহ হয়ে যাওয়ায় সেকেন্ড টাইম পোস্টমর্টমের আর কোনো সুযোগ ছিল না। কেন্দ্রীয় এজেন্সির নতুন করে তথ্য প্রমাণ সংগ্রহেরও কোনো সুযোগ ছিল না। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় ওই অপরাধের আরও এক জীবন্ত প্রমাণ, কারণ ঘটনাস্থলে তার উপস্থিতির প্রমাণ রয়েছে। সঞ্জয় সন্দেহভাজন, সঞ্জয় অভিযুক্ত, সাজাপ্রাপ্ত, আবার সঞ্জয় নিজেও তো এক প্রমাণ। সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে সেই প্রমাণও মুছে যেত। সুপ্রিম কোর্টের নিয়ম আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, কোনো ধর্ষণের মতো অপরাধ ঘটলে সেখানে নির্যাতিতার বয়ানই হচ্ছে প্রাথমিক প্রমাণ, সেটা ধরেই পুলিশকে এগোতে হয়। যেখানে অভয়া মারা গেছেন বা যেখানে নির্যাতিতা মারা যান, সেখানে তার দেহটা হয়ে যায় প্রমাণ। এবার সেই দেহটা, এই অভয়ার মতো নারকীয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেহটা ছিল সবচেয়ে বড় প্রমাণ। 24 ঘন্টা, অপরাধ ঘটার 24 ঘন্টা কাটার আগেই সে দেহটা দাহ হয়ে গেল। আমরা বলতে পারি প্রমাণ মুছে দেওয়া হলো কিনা সেটা এখন তদন্ত সাপেক্ষ, এটা নির্মল ঘোষকে জেরা করে তদন্তকারীরা জানতে পারবেন, কিন্তু প্রমাণটা মুছে গেল। তাহলে কি রয়ে গেল? অভয়ার দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেটা রয়ে গেল। তারপর এজেন্সির হাত বদল হয়েছে, কলকাতা পুলিশ থেকে সিবিআইয়ের কাছে গেছে মামলা, কিন্তু সিবিআই নতুন করে নমুনা সংগ্রহ করতে পারেনি। এই যে তড়িঘড়ি একটা ময়নাতদন্ত করা হচ্ছে, সেই ময়নাতদন্ত কতটা নিখুঁত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্ন থেকে যায় তাতে, এবং ময়নাতদন্তের ভূমিকা একটা ক্রিমিনাল ট্রায়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ময়নাতদন্ততেই বোঝা যায় কজ অফ ডেথ। আততায়ীকে প্রকৃতভাবে চিহ্নিতকরণের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে ময়নাতদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা এক্ষেত্রে একটা অভিযোগ ছিল বলে আমরা শুনেছি যে ময়নাতদন্ত সঠিক হয়নি বা ময়নাতদন্ত অত্যন্ত তড়িঘড়ি হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ পাওয়ার আগেই দেহ দাহ হয়ে যায়। ময়নাতদন্ত যদি প্রকৃত না হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে একটা সন্দেহ থেকে যায়।
তো এরকম একটা জঘন্যতম অপরাধ, যার একটা স্পর্শকাতর বিষয় আছে, সেখানে দেহটা তড়িঘড়ি দাহ করা হলো কেন, সে নিয়ে আন্দোলনরত ডাক্তাররা প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলেন। এবার সিবিআই যে তদন্ত করেছে তাতে সিবিআই নতুন কিছু এভিডেন্স জোগাড় করতে পারেনি, অন্তত ভিসেরা এবং অন্যান্য এভিডেন্স যেগুলো থাকে সেগুলো জোগাড় করতে পারেনি। যা কলকাতা পুলিশের তদন্তকারী দল প্রাথমিকভাবে জোগাড় করেছিল তার ওপরেই তদন্ত করতে হয়েছে। কলকাতা পুলিশ যাকে চিনিয়ে দিয়েছিল অপরাধী হিসেবে, সেই সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অপরাধীকে পায়নি, কারণ অন্য কোনো এভিডেন্সও সিবিআই পায়নি। আর নির্মল ঘোষকে তদন্তকারীরা জিজ্ঞেস করতে পারেন তার এত তাড়া কিসের ছিল, তাকে কেন এত তড়িঘড়ি এত জোর করে অভয়ার দেহটাকে পুড়িয়ে দিতে হলো, বা বলা যায় এভিডেন্সগুলো এইভাবে নষ্ট হয়ে গেল। এভিডেন্সগুলো দ্বিতীয়বার খুঁজে দেখার, দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আর সুযোগ রইল না। যদি কেউ প্রমাণ লোপাট করে, সেখানে আমাদের বিএনএস এর স্পেসিফিক সেকশন 238 সাবসেকশন রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডিস্ট্রাকশন বা এগুলো করলে আমাদের কেস হবে, এবং ওনাদের এভিডেন্স যদি আদারওয়াইজ অন্য রেলিভেন্ট এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা অন্য পার্টের এভিডেন্স স্ট্রং থাকে, তাহলে ডিস্ট্রয় করে দিলেই যে কিছু থাকবে না এটা নয়, এভিডেন্স অনেকভাবে অনেক রকম ভাবে আসতে পারে। ভিসেরা সংগ্রহ যেটা দেহ থেকে করা হয়েছিল সেটার ক্ষেত্রে কিছু ফাঁক ছিল, কারণ ক্রাইম সিনে প্রচুর মানুষকে দেখা গিয়েছিল, যাই নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে সংবাদ মাধ্যমের একটা তর্ক বিতর্কর পরিস্থিতি হয়েছিল। কিন্তু যে ঘরে অপরাধটা ঘটেছিল নমুনা সংগ্রহের সময় সে ঘরে প্রচুর মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, একেবারে ভিড় গিজগিজ করছিল। তাই বহুভাবে প্রমাণ নষ্টের অভিযোগ এখানে আশঙ্কা অন্তত তোলা যেতে পারে। অভিযোগ যদি তোলা নাও যায় এবং প্রমাণ যদি দ্বিতীয়বার সংগ্রহের অবকাশ না থাকে, তাহলে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে বা কলকাতা পুলিশের প্রমাণের ভিত্তিতে যাকে অপরাধী চিহ্নিত করা হয়েছে তার বাইরে আরেকজনকে চিহ্নিত করার সুযোগ খুব কমে যায় সিবিআইয়ের কাছে, মানে তদন্তটা সীমাবদ্ধ হয়ে যায়। পোস্টমর্টম হলে পরে আবার নতুন করে কমিটি তৈরি হতো, তাড়াহুড়ো করে করতে কোনো জিনিস করলে পরে কিছু না কিছু ভুল থেকে যায়। যে বাংলা ভাষায় যাকে গড়বড় বলা হয়, কিছু হয়তো ছিল যার জন্যে এটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো। তা নইলে হয়তো এটার পোস্টমর্টম দ্বিতীয়বার করলে পরে আমরা আরও কিছু জানতে পারতাম। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তদন্তটাকে সীমাবদ্ধ করেছিল কিনা, না তদন্তটা ঘটনাচক্রে সীমাবদ্ধ হয়ে গেছিল, সেটাও তদন্ত সাপেক্ষ। কিন্তু ঘটনা হচ্ছে সবকিছুর একটা ট্রেল থাকে, সবকিছুর একটা লেজ থাকে। নির্মল ঘোষ যিনি দেহটা তড়িঘড়ি তদন্ত সৎকার করিয়েছিলেন, তিনি নিজে একজন প্রমাণ। তিনি বলতে পারবেন তিনি কোথা থেকে নির্দেশ পেয়েছিলেন বা তিনি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন কিনা। আর এবার আপনাদের দেখাবো গাড়ির ছবি। এই গাড়িটা কার বলুন তো? নির্মল ঘোষের। নির্মল ঘোষের গাড়ি বাজেয়াপ্ত, আর এই গাড়িতে পালিয়ে নির্মলের গা ঢাকার চেষ্টা। গতকাল বালাসোর থেকে জালেন নির্মল ঘোষ, তার গাড়িও বাজেয়াপ্ত। যে গাড়ির ছবি আপনারা দেখছেন নির্মল ঘোষের গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। নির্মল ঘোষের নামে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল নির্মল ঘোষ, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং উড়িষ্যার বালাসোর থেকে তাকে গতকালই গ্রেফতার করা হয়। উড়িষ্যার আগে আরও বিভিন্ন জায়গায় নির্মল ঘোষ গা ঢেকা দেওয়ার চেষ্টা করেছিল, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ঠিক এই যে গাড়িটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করে খড়দা থানায় নিয়ে আসা হয়েছে, এই গাড়িটি করেই কিন্তু নির্মল ঘোষ এখান থেকে পালিয়ে যায়। এবং পরবর্তীকালে আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি উড়িষ্যা যাওয়ার আগে উড়িষ্যার সংলগ্ন বেশ কিছু জায়গায় তিনি এই গাড়ি করেই ঘোরেন, সেখানে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে এবং তারপরে সরাসরি এই গাড়িটি নিয়ে উড়িষ্যার বালাসোরে গিয়ে অবশেষে গা ঢাকা দেয়। পুলিশ যখন গিয়ে গতকাল সেখানে হানা দেয়, তাকে যখন গ্রেফতার করা হয়, দেখা যায় যে এই গাড়ি নিয়েই তিনি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং তার নামে এফআইআর রুজু হওয়ার পর থেকেই তিনি কার্যত বেপাত্তা ছিলেন, গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন। এবং গতকাল এই গাড়িটিকেও কিন্তু বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে নির্মল ঘোষ কোথায় কোথায় গেছিলেন বা কোথায় গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন যে বিষয়টি সামনে আসছে। উড়িষ্যার পাশাপাশি তিনি ঝাড়খণ্ডেও কিন্তু গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িটিকেও ইতিমধ্যে খড়দা থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং থানার সামনে এসেই গাড়িটিকে কিন্তু ইতিমধ্যে রেখে দেওয়া হয়েছে। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ, আর তারপর খড়দা থানায় ধৃত নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়। দেখুন একবার থানার বাইরের ছবিটা, ডিজে বাজিয়ে নাচ উচ্ছ্বাস। ভবানীপুরে এসে গ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ যেমন দিল পেশি গেল ফেসে। ফাইল চোর মমতাটা ফাইল চুরি করা কাজর মমতাটা ফাইল
চোর, পিসি চোর, ভাইপো চোর, চোরের দলের সবাই চোর, চাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 জনের নাম করেছিলেন অভিযুক্ত হিসেবে। তার নিশানায় 3 জন ছিলেন, নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে। এবারে সোমনাথ বেপাত্তা। জালে তো নির্মল, সঞ্জীব। অভয়ের দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ ওঠে। তৎকালীন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দের বিরুদ্ধে এফআইআর। কোথায় পানিহাটির প্রাক্তন তৃণমূল পুরপ্রধান সোমনাথ দে? চৌঠা মের পর সোমনাথকে এলাকায় দেখা যায়নি, প্রতিবেশীরা তো তেমনই বলছেন। পানিহাটির এক আবাসনে সোমনাথের 202 নম্বর ফ্ল্যাটে তালা ঝুলছে। পানিহাটির প্রাক্তন তৃণমূল পুরপ্রধান সোমনাথদের খোঁজে পুলিশ। উনি একাই থাকতেন, আর ওনার বউ মেয়ে তো ব্যাঙ্গালোরেও। তা তো অনেকদিন হয়ে গেল, ওই যখন গন্ডগোল হচ্ছে, বিজেপি জিতল, উনি গেছেন। খর্দার পুলিশ ডিপার্টমেন্টের থেকে এসেছিল। কোনো খোঁজ পাইনি না, ওরা বললো, আমি বললাম ভাই আমি জানি না, উনি কখন বেরিয়ে গেছে তাও আমি জানি না। অভয়ের মৃত্যুর পর দেহ তড়িঘড়ি সৎকার করা এবং পরবর্তী তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যে নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা রয়েছি পানিহাটি একটি আবাসনের 202 নম্বর ফ্ল্যাট। এখানেই এই সোমনাথ দে থাকতেন, কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছেন গত 1 মাস ধরে তার কোনো দেখা নেই। দেখানোর চেষ্টা করব, এই যে ফ্ল্যাট তার বাইরে তালা ঝুলছে, সোমনাথ দে নেই এবং তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এই পানিহাটি পৌরসভার। তা সেই মর্মেই কিন্তু ইতিমধ্যে সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তার বাড়ির সামনে নোটিশ টাঙানো হয়েছে। সেখানে কি উল্লেখ রয়েছে? পিএফ এর অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাফিলতির অভিযোগ রয়েছে তিনি চেয়ারম্যান পদে থাকাকালীন। এবং 23শে জুলাই 2026 এই সময় কিন্তু এই নোটিশটা লাগানো হয়েছিল। কোন রকম ভাবেই তিনি দেখা করেননি, তার সদুত্তর এই সোমনাথদের দেয়নি। ক্যামেরায় দীপকের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা। এবার অভয়ার বাবাকেও নিরাপত্তা রক্ষী রাজ্যের। খড়দা থানায় নতুন এফআইআর এর পর নিরাপত্তা রক্ষী। গতকাল থেকে অভয়ার বাবাকেও নিরাপত্তা দিল রাজ্য। বিধায়ক হওয়ার তার মা, অভয়ার মাকে আগেই নিরাপত্তা রক্ষী দেওয়া হয়, আর এবার অভয়ার বাবাও পাচ্ছেন নিরাপত্তা রক্ষী।